নমস্কার। সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং হলো। ১৯তম আজকে হেয়ারিং শেষ হয়েছে। আজকে ১৯তম হেয়ারিংয়ের যে গুরুত্বপূর্ণ আলোচনা, তার নির্যাস আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিয়া দর্শন। তো বন্ধুরা, আজকে হেয়ারিং চলাকালীন মাননীয় বিচারপতিদের কড়া পর্যবেক্ষণ উঠে এসছে। সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুনানির শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত উনি বোর্ডের হয়ে সওয়াল করেন এবং উনি বলেন যে ২০১৪ সালের টেট রিল্যাক্সেশন এবং একটা বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া নেই যে মানে বিপক্ষে যে যুক্তি পেশ করা হয়েছে তার সপক্ষে উনি জোরালো যুক্তি পেশ করেন। অপরদিকে মাননীয় বিচারপতি দুর্নীতি এবং অর্থ লেনদেনের প্রসঙ্গ তুলে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন, যা এই মামলাকে আরো একটা নতুন মাত্রা যোগ করেছে। আজকে শুনানির যেটা গুরুত্বপূর্ণ অংশ, ২০১৪ সালের টেট উত্তীর্ণ আনট্রেন্ড প্রার্থীদের যে HMRD যে রিল্যাক্সেশন, এটা অ্যাডভোকেট জানেন যে এটা সম্পূর্ণ নিয়ম মেনেই দেওয়া হয়েছিল এবং চাকরির যেটা শর্ত ২ বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেগুলো পর্ষদ ঠিকভাবে পালন করেছে। মাননীয় বিচারপতিগণ ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে যে সময়সীমা, সেই সময়সীমা নিয়ে প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রকের যে নির্দেশিকা, যে ছাড় এবং ২০১৭ সালের সংশোধন অনুসারে ২০১৯ সালের মার্চের মধ্যে ডিএলএড ট্রেনিং করতে হবে, সেই নির্দেশিকা পর্ষদ অক্ষরে অক্ষরে পালন করেছে, সেটা অ্যাডভোকেট জেনারেল উনি জানান। এরপর আরেকটা যেটা বিতর্ক, যে এই মামলার প্রধান বিতর্ক আর কি, এস বসু রায় অ্যান্ড কোম্পানি SBRC একে দায়িত্ব দেওয়া এবং বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তো এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল উনি জানান যে এই SBRCকে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলাভিত্তিক একটা তালিকা তৈরি এবং ইন্টারভিউয়ের যে অ্যাটেন্ডেন্স সিট, এ সমস্ত প্রশাসনিক এবং টেকনিক্যাল প্রযুক্তিগত কাজে সাহায্য করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কোনো মূল্যায়ন বা নাম্বার দেওয়ার কাজে তারা যুক্ত ছিল না। নিঃসন্দেহে এটা একটা জোরালো দাবি এবং এজি দাবি করেন যে বোর্ডের নিয়ম মেনেই এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই এজেন্সিকে নিযুক্ত করা হয়েছিল। অ্যাডভোকেট জেনারেলের যুক্তি শুনে এদিন মাননীয় বিচারপতিগণ দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন এবং শুনানির মাঝে তিনি বলেন যে মানি ট্রান্সফার বা অর্থনৈতিক লেনদেনের প্রসঙ্গ তুলেন এবং মাননীয় বিচারপতিগণ ত্রিপুরার একটা মামলার উদাহরণ দেন। দিনের শুরুতে একাধিক আবেদন নিয়েও আলোচনা হয়। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত র্যাঙ্ক জাম্পিংয়ের একটা তালিকা জমা দেওয়ার চেষ্টা করেন, তবে মাননীয় বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে শুধুমাত্র যাদের সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন, ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন ছিল, তাদেরই আবেদন শুনবেন। এর মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিক্ষকের আবেদন ছিল, যিনি চাকরি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এদিনের মতো অ্যাডভোকেট জেনারেল সওয়াল পাওয়ানো শেষ হয়েছেন এবং মাননীয় বিচারপতি জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে 11 এবং 12 নভেম্বর এবং 12 নভেম্বরের মধ্যে সমস্ত পক্ষের শুনানি সওয়াল শেষ করে মামলার রায়দান রিজার্ভ রাখবে। অর্থাৎ 11 এবং 12 নভেম্বর হেয়ারিং হবে দুটো এবং 12 নভেম্বর লাস্ট হেয়ারিং হবে। 12 নভেম্বর রায় রিজার্ভ রাখবেন। নিঃসন্দেহে এই যে দীর্ঘ একটা আইনি লড়াই চলছে, ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্যে কি রয়েছে, কি হতে চলেছে, সেই চূড়ান্ত রায়ের দিকে গোটা রাজ্য তাকিয়ে থাকবে। অবশ্যই
সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে একজনের যোগ্য শিক্ষকের চাকরি যেন বাতিল না হয়, পুরো প্যানেল যেন কোনো মতেই বাতিল না হয়। কারণ যোগ্য শিক্ষকের চাকরি কেড়ে নেওয়াটা এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। যোগ্য শিক্ষককে যোগ্য জায়গায় মর্যাদা দেওয়া হোক। মাননীয় ন্যায়ালয়ের কাছে এই ন্যায় আমরা প্রার্থনা করি। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।